বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমান করোনা পরিস্থিতি এমন যে তোমাদের অনলাইন ক্লাসের বিকল্প নেই। তোমরা অনলাইন ক্লাসটাকে আরো অনেক বেশি কার্যকর করা উচিত। কার্যকর বলতে আমি বোঝাচ্ছি, যারা জয়েন করে না তারা তো ফুললি অকার্যকর, যারা জয়েন করো তারাও আমি যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর ফিডব্যাক দিবে আমাকে। অর্থাৎ আমি যে প্রতিদিন কাজ দেই সেই কাজ। হ্যালো স্যার, হ্যাঁ, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম, যারা ক্লাস করো নিয়মিত তারা আমি যে কাজগুলো দেই প্রতি ক্লাসে সেই কাজগুলো করবে। তোমাদের একটা ক্লাস তৈরি করতে কিন্তু আমার বেশ সময় লাগে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমরা যদি এভাবে হেলায় ফেলে দাও তাহলে আমার এই পরিশ্রমটা কিন্তু বৃথা। আর যারা ক্লাস করে না তারা তো পুরোই অকার্যকর অবস্থায় আছে। আমরা দেখছি দিন দিন আমরা এই সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। সো লেখাপড়া তো থামিয়ে রাখলে হবে না, লেখাপড়া করতেই হবে। যাক, আমি মূল ক্লাসে চলে যাব। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি পরিচালনা করব। তোমরা সবাই সাথে থাকবে। আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমাকে অ্যালার্ম দিয়ে জানাবে কোনো সমস্যা হলে, শব্দ শুনতে, স্ক্রিন দেখতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। শেয়ার হয়েছে? জি স্যার, শেয়ার হয়েছে। ওকে, আমি একটু স্লাইড শো মুড করতে চাই, দেখো তো। কোনো সমস্যা হলে আমাকে বলবে। স্লাইড শো মোডে দিলে কালো বক্স আসে সামনে। এটা কি সব সময় হয়? জি স্যার। স্ক্রিন শেয়ার মোড দিলে হয় না, কিন্তু স্লাইড শো মোড দিলে সামনে কালো বক্স আসে, দেখা যায় না ঠিক মতো। এখনো আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস সঞ্চালনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, গুলশান কলেজ, ঢাকা। এতদিনে তোমরা মনে হয় আমাকে চিনে ফেলেছো, আর পরিচয়টা না দিলেও হয়। জি স্যার। জি স্যার। এখনো কি কালো সেই ইয়াগুলো আছে? জি স্যার। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। অফ করে দিলে তো ইয়াটা অনেক ছোট হয়, স্ক্রিনটা, তাই না? স্যার দেখা যায়, সমস্যা হয় না। আচ্ছা, নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং পাঠ শিরোনাম অনুমান করো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি একটু নিজে নিজে নিজের ব্রেনটাকে স্ট্রমিং করে নেব, চিন্তা করে নেব। কি দেখতে পাই ছবিতে? স্যার বাজার। বাজার। ছবিটাতে কিসের বাজার দেখতে পাই? কি হচ্ছে এখানে? কাঁচা বাজার। কাঁচা বাজার। আচ্ছা যাক, অনুমান করো কি হতে পারে, পরে আমি বলছি। তার ছবিটাতে, পরের ছবিটাতে? স্যার এইখানে বাজার, কিন্তু এখানে অন্য দ্রব্য সামগ্রী আছে। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন দ্রব্য সামগ্রী কেনা বেচা হচ্ছে, তাই না? জি 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 স্যার। তো আমরা আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের কৃষি অধ্যায় থেকে কৃষি পণ্যের বিপণন, অর্থাৎ কৃষি পণ্যের বাজারজাতকরণ। আমরা যে কৃষকরা পণ্য উৎপাদন করি সেই পণ্যটা বাজারে নিয়ে বিক্রি করি, তাই দেখাইছিলাম না ছবিটাতে? জি জি আমি স্যার। ইতিমধ্যে কৃষি থেকে, বাংলাদেশের কৃষি থেকে কৃষির উপখাত অর্থাৎ কৃষি কাঠামো, তারপরে কৃষি ঋণ, কৃষি খামার, 3টি ক্লাস করেছি। 3টি ক্লাসে আমাদের অনেক কিছু চলে আসছে। আজকের ক্লাসটি হচ্ছে আমার কৃষি পণ্যের বিপণন।
কৃষি পণ্যের বিপণন নিয়ে আমার আজকের পুরো ক্লাসটি থাকবে। আজকের ক্লাসের শিক্ষণফল থাকছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃষি পণ্যের বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের সমস্যা সমূহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যার সমাধান সমূহ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ 3টি শিক্ষণফলের আলোকে আমার আজকের প্রেজেন্টেশনটি, আমরা আজকের ক্লাস শেষে 3টি শিক্ষণফল অর্জন করব। পরীক্ষায় আসে, এগুলো প্রায় পরীক্ষায় আসে। আমি যে 4টা ক্লাস তৈরি করেছি বাংলাদেশের কৃষি থেকে, তোমরা যদি এই 4টি ক্লাসের সবগুলো শিক্ষণফল অর্জন করো, তাহলে বাংলাদেশের কৃষি থেকে মোটামুটি তোমাদের কমন পড়ে যাওয়ার মতো সিলেবাস হয়ে গেছে। আমার কথা বুঝতে পারো? জি স্যার। জি স্যার, বুঝতে পারি। ওকে, পারতেছি। আমরা প্রথমেই যে শিক্ষণফলটা নিয়ে আলোচনা করব, কৃষি পণ্যের বিপণনের ধারণা। কৃষি পণ্যের বিপণন বলতে বোঝায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে। উল্লেখ্য যে আমার এইখানে অনেক সময় দেখা গেছে আমি টাইপ করতে গিয়ে ফন্ট ভেঙে যাচ্ছে। এগুলো আমি বললে বুঝে নিবা, এখানে কৃষি বানানটা ভুল হয়েছে। কৃষি পণ্যের বিপণন বলতে বোঝায় কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে। এই বাজারজাতকরণ ব্যবস্থার মধ্যে অনেকগুলো কার্য রয়েছে। অনেকগুলো কাজের মধ্যে যেমন অনেকগুলো কার্যাবলী রয়েছে, যেমন পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা সহজভাবে বলতে যাই, কৃষি পণ্যের বিপণন বলতে বা বাজারজাতকরণ বলতে বোঝায় উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছা পর্যন্ত যে সকল কার্যাবলী রয়েছে, সকল কার্যাবলী বিপণনের আওতায় পড়ে। যেমন একজন কৃষক উৎপাদন করে হয় না, ওই পণ্যটি বিক্রি করতে হলে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত অনেকগুলো কার্যাবলী রয়েছে। যেমন পরিকল্পনা প্রণয়ন করতে হয়, সেজন্য অর্থের যোগান, অর্থের প্রয়োজন হয়। আবার অনেক পণ্য আছে গুদামজাতকরণ করে রেখে দিতে হয়। যেমন আমরা যদি বুলো আলুর কথা বলি, আলুর কথা বলি, এটা যখন উৎপাদন করে তখন যদি সকল আলু বিক্রি করে দেওয়া হয়, তাহলে আলুর দাম উৎপাদন খরচের চেয়ে কম পাওয়া যাবে, অথবা কৃষক লাভবান হবে না, মুনাফা কম হবে। সেক্ষেত্রে গুদামজাতকরণ করে রাখার ব্যবস্থা থাকলে, অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা থাকলে, কৃষক সারা বছর সে পণ্য, অথবা কৃষক যদি না, কৃষকের গুদামজাতকরণ না থাকলে বিভিন্ন ব্যবসায়ীরা গুদামজাতকরণ করে রাখতে পারে কৃষকের কাছ থেকে পণ্যটি ক্রয় করে। তারপর উৎপাদন, পরিবহন, পণ্যটি পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছানো যেতে পারে। তারপরে ঝুঁকি গ্রহণ, ঝুঁকি বলতে যেমন অনেক দ্রব্য আছে পচনশীল, সেগুলো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, পণ্য উৎপাদনের জন্য, পণ্য উৎপাদনের পর সেই পণ্যটি বিক্রির জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হতে পারে। আমরা টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে থাকি পণ্যের বিজ্ঞাপন। তারপর প্যাকেটকরণ, মরুকীকরণ, এইসব বাজারজাতকরণের আওতায় পড়ে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই সকল কার্যাবলী একসাথে হচ্ছে কৃষি পণ্যের বিপণন বা বাজারজাতকরণ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন নেই। না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। জি স্যার। এবার শিখবো আমরা কৃষি পণ্যের বিপণন সমস্যা সমূহ। অর্থাৎ আমাদের কৃষকরা পণ্যটি বিপণন করার জন্য কি কি করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। এক নম্বর সমস্যা হচ্ছে আমাদের কৃষকরা দারিদ্র। কৃষকের দারিদ্র, আমাদের অধিকাংশ কৃষকই হচ্ছে
দরিদ্র। আর দারিদ্রতার কারণে তারা কৃষি পণ্যটা উৎপাদন করার পরে সেটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে অর্থের প্রয়োজন তাদের অনেকেরই অনেকাংশে নেই, যার জন্য পৌঁছানোতে সমস্যা হয়, কম মূল্যে দ্রব্যটি বিক্রি করে দিতে হয়। তারপরে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমাদের কৃষি পণ্যটি কৃষকরা ম্যাক্সিমাম বা প্রায় সবাই গ্রামে কৃষি উৎপাদন করে। সেই পণ্যটি যদি শহরের নাগরিকদের কাছে, শহরের জীবনের কাছে পৌঁছাতে হয়, তাহলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দরকার। সেই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আমাদের অপ্রতুল। এরপরে অপ্রতুল বাজার ব্যবস্থা। আমাদের বাজার ব্যবস্থা, যেখানে যে পণ্যটি উৎপাদন হয় সেখানে সেই পণ্যের বাজার খুব একটা পর্যাপ্ত নেই, এবং এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল। তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকরা পণ্যদ্রব্য বিক্রয়ের নির্দাম কম পায়। তারপরে হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণ অসুবিধা। আমাদের কৃষকদের, অধিকাংশ কৃষকদের প্রায় সবার কথাই বলা যায় যে গুদামজাতকরণ ও সংরক্ষণের সুবিধা নেই। পণ্যটি গুদামজাতকরণ ও সংরক্ষণের সুবিধা না থাকার কারণে মধ্যস্বত্বভোগীর কাছে কম মূল্যে পণ্যটি বিক্রি করে দিতে হচ্ছে, কারণ অনেক দ্রব্যই কৃষি পণ্য পচনশীল, যেটা ঘরে এইভাবে রাখা যাবে না। আর পচনশীল না হলেও কৃষকের তো পরবর্তী ফসল ফলানোর জন্য অর্থের প্রয়োজন, সেজন্য তাকে পণ্যটি বিক্রি করে দিতে হচ্ছে। গুদামজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। বাংলাদেশের সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবহার করা হয়, এর ফলে কৃষকরা প্রতারিত হচ্ছে। এরপর দুর্বল বাজার কাঠামো। আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলের বাজার কাঠামো সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত নয়। মৌসুমের সময় কৃষকের নিকট থেকে মধ্যবর্তী ব্যবসায়ীরা ফসলের মূল্যের মোটা একটা অংশ কম মূল্যে ক্রয় করে পরে তারা বেশি মূল্যে বিক্রি করে। তো দ্রব্যটির যে রিয়েল বা প্রকৃত মূল্য সেটা কৃষক পাচ্ছে না, পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এরপরে হচ্ছে ঋণের অভাব। আমাদের কৃষকরা যেহেতু দরিদ্র, সেজন্য তাদের কৃষি পণ্য উৎপাদনের জন্য বা বাজারজাতকরণের জন্য ঋণের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই ঋণ আমাদের কৃষকদের জন্য পর্যাপ্ত নেই। তারপর শিক্ষার অভাব। আমাদের দেশের কৃষকরা অধিকাংশই অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত, আর এই শিক্ষার অভাবের কারণে তারা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কৃষি প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাকে তারা জটিল মনে করে। তারপরে বাজার তথ্যের অভাব। বাজার সম্পর্কে তথ্য পাইতে গেলে কৃষকদের কাছে মিডিয়া অথবা টেকনোলজি থাকতে হবে, যেটা আমাদের কৃষকদের অধিকাংশের নেই। যেমন বাজার তথ্যগুলো আমরা সাধারণত টেলিভিশন বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি, যেগুলো আমাদের কৃষকদের অনেকেরই নেই। তারপর হচ্ছে দামের উত্থান পতন। দামের উত্থান পতন মানে দাম বৃদ্ধি হ্রাস পাওয়া। দাম বৃদ্ধি পেলেও কৃষক হয়তো তার গ্রামে বসে সেই খবরটি জানতে পারে না। আবার পতন হলে কৃষকের আরো বেশি পরিমাণ পতন দেখে মধ্যস্বত্বভোগীরা দ্রব্যটি ক্রয় করে থাকে। শ্রেণীবিন্যাস ও নমুনাকরণের অভাব। কৃষি পণ্যের গুণানুসারে নমুনাকরণের সুবন্দোবস্ত না থাকার কারণে নিকৃষ্ট ও উৎকৃষ্ট পণ্য প্রায় একই দামে বিক্রি করতে হচ্ছে। প্রতিযোগিতার অভাব। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অভাবে কৃষি পণ্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হওয়ার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। এগুলো হচ্ছে আমাদের কৃষি পণ্যের কৃষকদের বিপণন ব্যবস্থার সমস্যা সমূহ। ক্লিয়ার? তোমরা কি আমার ক্লাসের সাথে আছো নাকি শুয়ে আছো, ঘুমায় আছো? না স্যার, আসি।
একটি মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না ঠিক কষ্টের বিষয় বলা যায়, আমরা অনলাইনে ক্লাস করার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেকেই ক্লাসে জয়েন করে মোবাইলে চ্যাটিং করে অথবা মোবাইলে বিভিন্ন নিউজ পড়ে অথবা শুয়ে থাকে। আসলে তোমার ক্লাস করা উচিত কিভাবে আমি আজকে আবারও বলছি। ক্লাস করতে হবে তোমার ডিভাইসটি নিয়ে তোমার পড়ার টেবিলে, সেখানে বই থাকবে, খাতা থাকবে, খাতাটা অন করা থাকবে, ওপেন করা থাকবে। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? জি স্যার। আচ্ছা, কৃষি পণ্যের বিপণন সমস্যাগুলো আমরা শিখলাম। এগুলো তোমরা আমার স্লাইড থেকেও মুখস্থ করতে পারো অথবা বই থেকেও পড়তে পারো। তোমরা যদি প্র্যাকটিক্যালি এই ক্লাসটা করতে, জি বলো। স্যার চারু জয়েন করছিল, বাট চারুদের বাসায় কারেন্ট চলে গেছে, এই জন্য এখনো নাই। আচ্ছা, তো তোমরা যদি প্র্যাকটিক্যালি এই ক্লাসটি করতে তাহলে কিন্তু তোমরা এরকম নোট পাইতে না, সব ক্লাসের নোট পাইতে না। স্যার বোর্ডে করাই তো ওইখান থেকে তোমাদের শিখে বাসা থেকে কমপ্লিট করে আসতে হতো। এখন কিন্তু অনলাইন হওয়ার কারণে তোমরা একদম কমপ্লিট একটা নোট পেয়ে যাও, হ্যান্ড নোট, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তোমরা তো নিশ্চয়ই এগুলো সংরক্ষণ করো, তাই না? জি স্যার। সংরক্ষণ করো নাকি এখানেই শেষ? যদি সংরক্ষণ না করে থাকো, আগে আমি বলছি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংরক্ষণ করে রাখবা, কারণ চ্যানেলে যখন অনেক ক্লাস হয়ে যাবে তখন খুঁজে খুঁজে বের করতে হবে তোমাদের। আচ্ছা, এ পর্যায়ে তোমাদের জন্য কিছু একটা কাজ থাকছে, একক কাজ। কৃষি পণ্যের বিপণনের যে সমস্যাগুলো আমি ব্যাখ্যা করলাম, সেখান থেকে দুটি ব্যাখ্যা, তোমার চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ব্যাখ্যা তুমি লিখে আমার কাছে জমা দিবে। জি বলো। ওকে স্যার। আমরা যে সমস্যাগুলো শিখলাম, সেই সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান করা যায়, সমস্যাগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের কৃষকরা কিভাবে সেই সমস্যার সমাধান করতে পারে, এখন আলোচনা করব সে বিষয় নিয়ে। সমস্যা সমাধানের উপায়, আসলে সমস্যাগুলো থাকলে, জানা থাকলে আমরা সমস্যা সমাধানের উপায়গুলো লিখতে পারবো, কারণ যে সমস্যাগুলো আমরা পাইলাম সেই সমস্যাগুলো সমাধান করা মানে কি সমস্যা সমাধানের উপায় হয়ে গেল। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা সমাধানের উপায় লিখলাম। প্রথমেই লিখেছি গুদামজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আমরা যা পড়লাম সমস্যা, আমাদের কৃষকদের গুদামজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা নেই, সেই ব্যবস্থাটা করতে পারলে আমাদের কৃষকরা কি সমাধান করে ন্যায্য মূল্যে পণ্যটি বিক্রি করতে পারবে। তারপর দালাল ও ফরিয়ার বিলুপ সাধন। আমাদের দেশের কৃষকরা, আমি একটু আগে আলোচনা করছিলাম সমস্যায়, যে কৃষকরা ন্যায্য মূল্য পায় না মধ্যস্বত্ব ভোগীদের জন্য, আর মধ্যস্বত্ব ভোগী হচ্ছে দালাল ও ফরিয়া। তারা কম মূল্যে কৃষকের কাছ থেকে দ্রব্যটি ক্রয় করে নির্দিষ্ট সময় পরে বেশি মূল্যে বিক্রি করে। কৃষি উৎপাদন করলে কৃষক, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কৃষক সে মূল্যটি না পেয়ে পাইল মধ্যস্বত্ব ভোগীরা। তারপরে শ্রেণীবিন্যাস ও নমুনাকরণের ব্যবস্থা। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট বা কম নিকৃষ্ট, কম উৎকৃষ্ট পণ্যকে আলাদা আলাদা করে সাজিয়ে বিক্রি করলে ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। পণ্য মূল্য নির্ধারণ, গভর্নমেন্ট বা সরকারি ভাবে পণ্যটির মূল্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে, যে সর্বোচ্চ এত টাকা বিক্রি করা হবে এবং সর্বনিম্ন এর কমে বিক্রি করা হবে না। আর এটাকে বলা হয় প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোরিং, অর্থাৎ দ্রব্যের সর্বনিম্ন মূল্য বেঁধে দেওয়া এবং সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া। তারপর উপকরণ সহায়তা ও ভর্তুকি, যদি দ্রব্যটি যে দামে উৎপাদন করা হয়েছে অর্থাৎ উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে কৃষককে সহায়তা করতে পারে। তারপর প্রচারণা, আমাদের কৃষি পণ্যগুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আমরা প্রচারণা চালিয়ে যেতে পারি, তাহলে পণ্যটি সম্পর্কে, পণ্যের গুণাগুণ সম্পর্কে ভোক্তা জানতে পারবে। তবে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, যেটা আমাদের বিজ্ঞাপন ব্যবস্থায় আমরা অনেক সময় দেখে থাকি।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে গ্রাম থেকে শহরে অথবা যেখানে যে পণ্যটির চাহিদা রয়েছে সেখানে সেই পণ্যটি সহজে পৌঁছানো সম্ভব। এরপরে রয়েছে পর্যাপ্ত ঋণ সরবরাহ। আমাদের কৃষকদের ঋণের প্রয়োজন, কারণ কৃষকরা অধিকাংশ ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম কৃষকরা আমাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করতে পারলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সমস্যার সমাধানগুলো বা সমাধানের উপায়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর তোমাদের জন্য আরো একটি কাজ থাকছে, সমস্যা সমাধানে সরকারের ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ সমস্যা সমাধানের অনেকগুলো উপায় বললাম, এইখান থেকে সরকার কি ভূমিকা পালন করতে পারে সেটা তোমরা খাতায় লিখে অ্যাসাইনমেন্টের মতো করে আমার কাছে জমা দিবে। আমি প্রতি ক্লাসেই বলে থাকি, কিন্তু খুব কমই জমা পাই। এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ নিয়ে আসছি। বাড়ির কাজটি থাকছে একটি সৃজনশীল উদ্দীপক। সে আলোকে তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার করবে। উদ্দীপকটি হচ্ছে, গনি মিয়া একজন দরিদ্র অশিক্ষিত কৃষক। তিনি তার উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রয় করেন। স্থানীয় বাজার তো জানি, আমরা বাজার অধ্যায় শিখেছি। স্থানীয় বাজার হচ্ছে অর্থাৎ সে যেই এলাকায় যে এরিয়াতে কৃষি পণ্য উৎপাদন করে বা বাস করে সেই এরিয়ায় বিক্রি করা। ফসলের গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে অজ্ঞতা, বাজার সম্পর্কে অপর্যাপ্ত তথ্য, অর্থাৎ ফসলের গুণগত মান কিভাবে বজায় রাখতে হয় সেটা গনি মিয়া জানে না। আবার বাজার সম্পর্কে তথ্য তার নেই। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তা সে যে এলাকায় বাস করে সে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। গুদামজাতকরণেরও ব্যবস্থা নেই। এইসব অভাবের কারণে তিনি ফসলের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছেন। কি কি কারণে বঞ্চিত হচ্ছেন আমি এখানে উল্লেখ করেছি উদ্দীপকে। এবছর তিনি গ্রামের মহাজনের নিকট থেকে ঋণ নেন, এর ঋণ তিনি পরিশোধ করতে পারছেন না। এটা একজন গনি মিয়া, একজন কৃষকের কাহিনীটা আমি উদ্দীপকে বলেছি। সেই আলোকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসছি। কতে থাকছে কৃষি পণ্যের বিপণন কি। আমরা কৃষি পণ্যের বিপণন কি তা আমার প্রথম বা তৃতীয় স্লাইডে ছিল। কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। আমাদের কৃষি ব্যবস্থা প্রকৃতির উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করে তুমি তোমার মতো করে লিখবে। গতে আছে, গনি মিয়ার উৎপাদিত ফসল বাজারজাতকরণের সমস্যা সমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ গনি মিয়া তার উৎপাদিত ফসল বাজারজাতকরণের বিপণনের যেসব সমস্যার সম্মুখীন হয় তা আমার উদ্দীপকে উল্লেখ ছিল। হ্যাঁ, নাজমুল খান কি বলতে চাও? নাজমুল খান তো হাত উঠাইলো, কি বলতে চাও? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নাজমুল খান কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো কি বলতে চাও তুমি? স্যার, আচ্ছা, আমি তাকে শুনতে পাচ্ছি না। তারপর ভাই গতে একটু আছে, জোরে বলো। কি বলতে চাচ্ছ নাজমুল খান? আমার নেটে একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, গনি মিয়ার উৎপাদিত ফসল বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা অপরিসীম, ব্যাখ্যা বিশ্লেষণ করো। গনি মিয়ার উৎপাদিত ফসল বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা অপরিসীম, বিশ্লেষণ করো। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা খাতায় করে জমা দিবে। আচ্ছা, সবাই তোমরা তোমাদের ইয়েগুলো অফ করে দাও, ভিডিও অফ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সাথে আমার আজকের কৃষি পণ্যের বিপণন নিয়ে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। জি স্যার। যারা স্যার আমরা বুঝতে পরীক্ষা একটু বোঝার হ্যাঁ, ভিতরে হইব। অবশ্যই কোশ্চেন করতে পারবে, তোমরা কোশ্চেন করো। আমি আছি, লাইনে আছি, কোশ্চেন করো। স্যার, হ্যালো স্যার,
স্যার তোমাদের সাউন্ড একদম অল্প আসে। হ্যালো স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের পরীক্ষাটা কি 11 তারিখে খাতা আনতে হবে? এখন লকডাউনের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, নিশ্চয়ই তোমরা এই নোটিশটা দেখেছো। স্যার জি স্যার ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তোমরা কাজগুলো করে আমার কাছে জমা দিবে। আমার ওকে স্যার। মেসেঞ্জারও দিতে পারো অথবা গ্রুপেও দিতে পারো। স্যার মেসেঞ্জার স্যার মেসেঞ্জারে দিব। ওকে, যে যেখানে Direct দাও, message- আমি পাইলেই হয়েছে। জি স্যার মেসেঞ্জারে দিব স্যার। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা? রাশি জি না না স্যার। স্যার। রাসিমা মিলাদ নেক্সট আবার হ্যালো দেখা হবে, হাজির হবো পরবর্তী রাসিমা স্যার, ক্লাসে। আসসালামু সে পর্যন্ত সবাই ভালো থেকো। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসলে আসসালাম ধন্যবাদ সবাইকে। স্যার ওয়ালাইকুম। রাসিমা মিলাদ হ্যালো নাজমুল খান এ রোহিঙ্গা